আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। আন্তর্জাতিক ক্রেতা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি যদি একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করে তবে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এই সতর্কবার্তা দেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন ২০২২ সালের অগাস্টে ডিজেলের দাম ১ লাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২% এবং লঞ্চ ভাড়া ৩২% বাড়ানো হয়। পরে ডিজেলের দাম কয়েক দফায় কমে ১০০ টাকায় নামলেও সরকার মাত্র ৩ দফায় ৮ পয়সা করে বাস ভাড়া কমায় এবং লঞ্চ ভাড়াও কাগজে কলমে সমন্বয় করা হয়। কিন্তু বাস্তবে কোনো বাস বা লঞ্চে যাত্রীরা সেই কমানো ভাড়ার সুবিধা পাননি। অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে দেশের পরিবহন খাতে। রাজশাহী থেকে ঢাকায় সবজি পরিবহনের ট্রাক ভাড়া বেড়েছে ৪ থেকে ৫ হাজার টাকা, আর ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ভাড়া বেড়েছে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। পরিবহন খরচ হঠাৎ বেড়ে যাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন নতুন সংকটে। রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে সবজি ব্যবসায়ী, ট্রাক মালিক ও চালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রতিদিন ভোরে নওহাটা বাজারে সবজি কেনা বেচা শুরু হয় এবং চলে সকাল ১০টা পর্যন্ত। এরপর ব্যবসায়ীরা সবজি বস্তাবন্দি করে ট্রাকে তোলেন এবং বিভিন্ন গন্তব্যে পাঠান। কিন্তু সাম্প্রতিক মূল্যবৃদ্ধি তাদের হিসাব নিকাশে বড় ধাক্কা দিয়েছে। ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, লিটার প্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ার পর থেকেই পরিবহন ব্যয় দ্রুত বেড়েছে। আগে রাজশাহী থেকে ঢাকায় ট্রাক ভাড়া ছিল ২০ থেকে ২১ হাজার টাকা, এখন তা দাঁড়িয়েছে ২৪ থেকে ২৫ হাজার টাকায়। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে টানা ২৪ ঘণ্টার কর্মবিরতির পর কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৯টায় সংবাদ সম্মেলনে শেষে তারা দায়িত্বে যোগ দেন। হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি হেনস্থার শিকার হওয়ার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করা হয়েছিল। কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর তারা কর্মস্থলে ফিরে এসেছেন এবং রোগীদের সেবা দিতে প্রস্তুত। রোগীর লোকেরা ধারণা ডাক্তার রোগীকে ভালোভাবে দেখেননি এবং ভুল চিকিৎসা দিয়েছেন, অথচ রোগীকে ২ বার দেখা হয়েছে, ভাইটালস মনিটর করা হয়েছে এবং সাধ্যমতো চেষ্টাও করা হয়েছে। যেসব রোগীকে আমরা ফেরাতে পারি না, তাদের মধ্যে একটা অংশ ইচ্ছাকৃতভাবে ডাক্তারকে দোষ দিয়ে না বলে ভিডিও করে মব সৃষ্টি করে ভুল তথ্য দিয়ে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং ডাক্তারের মানহানি করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ডাক্তারদের কাজের পরিবেশ বিঘ্নিত হয় এবং সেবা প্রদান বারবার বাধার সম্মুখীন হয়। তাই আমাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সময়ের দাবি। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মালবাহী একটি ট্রাক উল্টে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোর থেকেই বিপাকে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা। ইতোমধ্যে যানজট ৪ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বুধবার ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানোর কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিমেন্ট ভর্তি ট্রাকটি পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ব্যস্ততম এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীকে মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে লন্ডনে বৈঠকে বসেছে ৩০টিরও বেশি দেশ। ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে আজ বুধবার শুরু হয়েছে ২ দিনের এই উচ্চ পর্যায়ের বৈঠক। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের ভিডিও কনফারেন্সের ধারাবাহিকতাতেই লন্ডনের এই বৈঠক আয়োজন করা হয়েছে। পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই বৈঠকের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির সমর্থনে কূটনৈতিক ঐকমত্যকে যৌথ পরিকল্পনায় রূপ দেয়া। তিনি জানান, অংশগ্রহণকারী দেশগুলো সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী ও সেনা কর্মকর্তারা আলোচনায় উপস্থিত থাকবেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং বিভিন্ন দেশে জ্বালানি ঘাটতি প্রকট হয়েছে। গত সপ্তাহে ১ ডজনেরও বেশি দেশ জানিয়েছিল, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা ব্রিটেন, ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশনে যোগ দিতে আগ্রহী। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এই প্রস্তাবিত মিশনের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০টির বেশি স্কুলের মধ্যে অর্ধেকেরও বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলী রেজা কাজেমি। তার ভাষ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল পুনর্গঠন বা মেরামতের কাজ শেষ হয়েছে। কাজেমি জানান প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান ও হরমুজগান প্রদেশে। তিনি আশা প্রকাশ করেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ অক্টোবরের মধ্যে শেষ করা সম্ভব হবে। শিক্ষামন্ত্রী বলেন হামলার মধ্যেও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। সশরীরে ক্লাসের পাশাপাশি দূরশিক্ষণ চালু ছিল, যার মধ্যে ইরানিয়ান টেলিভিশন স্কুলও অন্তর্ভুক্ত। শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিং এরও ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও জানান মিনাবের শাহরে তাইয়েবেহে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে দেশজুড়ে স্কুলগুলোতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিলেন স্কুল ছাত্রী ও তাদের শিক্ষিকা। টানা দ্বিতীয় লা লিগা শিরোপার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগের খরা দীর্ঘ হয়েছে ১১ বছরে। এই পরিস্থিতিতেও কাতালান ক্লাবটির প্রতি আস্থা হারাননি হ্যান্সি ফ্লিক। বরং তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান এবং এখানেই ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটাতে চান। ফ্লিকের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বৈধ, কিন্তু বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ইতিমধ্যে তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ক্লাব কর্তৃপক্ষ ৬১ বছর বয়সী এই কোচের উপর আস্থা হারায়নি। সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, এটা আমার পরিকল্পনা। অবশ্যই তিনি আরও যোগ করেন, শতভাগ সত্যি হলো আমার ক্যারিয়ারের এটা শেষ ধাপ। এই মুহূর্তে খুব ভালো অনুভূতি হচ্ছে। এবার ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অভিজ্ঞ পেসারদের বিশ্রাম দিয়ে নির্বাচকরা গড়েছেন তরুণদের উপর ভরসা করা একটি দল। আর এই স্কোয়াডে প্রথমবার জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। পেস আক্রমণের মূল ভরসা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং গতি তারকা নাহিদ রানাকে প্রথম ২ ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস ইউনিটের নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ২৮ বছর বয়সী সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতা নির্বাচকদের নজর কেড়েছে। পেস আক্রমণের মূল ভরসা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং গতি তারকা নাহিদ রানাকে প্রথম ২ ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস ইউনিটের নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ২৮ বছর বয়সী সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতা নির্বাচকদের নজর কেড়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।